আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন। আমরা ক্রস গুণফল পড়তেছিলাম গত ক্লাসে। সো ক্রস গুণফলের সাহায্যে আমি ক্রস গুণফলের কিছু ব্যবহার দেখিয়েছি। আজকে আমরা ক্রস গুণফলের আরো কিছু ব্যবহার দেখব এবং অ্যাকচুয়ালি আজকেই ক্রস গুণফলটা শেষ হবে ইনশাল্লাহ আপনাদের। সো চলেন, প্রথমে আমি যেটা শিখাবো আপনাদেরকে সেটা হচ্ছে ক্রস গুণফলের সাহায্যে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করা যায় সেটা শিখবো, এবং আজকে একটা মজার জিনিস শিখবো। মজার জিনিসটা হচ্ছে আমরা যখন নবম দশম শ্রেণীতে চাপ পড়ছি, চাপ ছিল কি বল ভাগ ক্ষেত্রফল, এবং সেখানে কিন্তু আমরা বলছিলাম যে চাপ একটা স্কেলার রাশি, এর কোনো দিক নাই। কারণ বলের দিক আছে, আবার ক্ষেত্রফলের আসলে দিক আছে। ক্ষেত্রফলটা ভেক্টর রাশি, ক্ষেত্রফলটা স্কেলার রাশি না। ক্ষেত্রফলের মান এবং দিক দুইটাই থাকে। সো আজকে আমরা এখন শিখবো যে কিভাবে এই ক্রস গুণফলের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করা যায়, এবং সেখান থেকে আমরা বুঝবো যে আসলে ক্ষেত্রফলটা একটা ভেক্টর রাশি হচ্ছে, ক্ষেত্রফলটা অ্যাকচুয়ালি একটা দিক আছে। তাহলে চলেন দেখি ক্রস গুণফলের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়। আমি জিনিসটা শুরু করব হচ্ছে একটা ত্রিভুজ দিয়ে, একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে করতে আপনাদেরকে ইনশাল্লাহ কনসেপ্টটা আমি শেখাবো। তাহলে দেখেন, ধরেন যদি একটা ত্রিভুজ হয় এবিসি, ধরেন এটা আমরা একটা ত্রিভুজ, এটা হচ্ছে এ বি সি। তাহলে এবিসি ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু ধরেন এবি আর এসি, এটা হইতে পারে, অথবা বিএ আর বিসি হইতে পারে, অথবা সিএ আর সিবি হইতে পারে। যে কোনো দুইটা সন্নিহিত বাহু আমরা নিই। তাহলে আমি এক কাজ করি, এ বি সিটাকে এইভাবে প্রকাশ করি, এ বি সি, এবং এ বি ভেক্টর এসি ভেক্টর, ধরেন এই দুইটা ভেক্টর আমি জানি, এ বি আর এসি দুইটা ভেক্টর আমি জানি। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কিভাবে প্রকাশ করব সেটা আমার নির্ণয় করার উদ্দেশ্য। সাধারণভাবে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি ভূমি ইন্টু উচ্চতা গুণন হাফ। তাহলে ডেল্টা দিয়ে যদি ক্ষেত্রফল প্রকাশ করি, ডেল্টা ইকুয়ালস টু হাফ ইন্টু ভূমি, এখানে যদি এসি হয়, উচ্চতাটা হচ্ছে, এই যে খেয়াল করেন, বি থেকে ডি লম্ব টানলাম বিডি, তাহলে হাফ এসি ইন্টু বিডি, এটা ত্রিভুজের ক্ষেত্রফল। এখন এই বিডি যে লম্বটা আছে, এই লম্বটাকে আমি এ বি বাহুর মাধ্যমে প্রকাশ করতে চাই। তাহলে বিডি লম্বটাকে এ বি বাহুর মাধ্যমে কিভাবে প্রকাশ করা যায় সেটা আমরা দেখি। ট্রায়াঙ্গেল এবিডি হতে, এই এবিডি ত্রিভুজ হতে দেখেন, আমার যদি কোণটাকে আমি এ বলি, এই কোণটা হচ্ছে এ কোণ, এ কোণের জন্য লম্ব কি বিডি, আর এডিটা হচ্ছে ভূমি, এবিটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব বিডি ডিভাইডেড বাই অতিভুজ এবি ইকুয়ালস টু সাইন এ। অ্যাঙ্গেলটা যেহেতু এ, তাহলে লম্ব বাই অতিভুজ ইকুয়ালস টু কি হবে, সাইন এ হবে। এইবার তাহলে এখান থেকে আমরা বিডি সমান লিখতে পারবো এ বি সাইন এ। তাহলে বিডি সমান এ বি সাইন এ লেখা যাচ্ছে। তাহলে ডেল্টা ইকুয়ালস টু হাফ ইন্টু এসি ইন্টু এ বি ইন্টু সাইন এ। তাহলে একটু মনোযোগ দিয়ে দেখি আমরা কি পাচ্ছি, এসি এ বি এবং এদের মাঝখানের কোণের সাইন। তাহলে দেখেন তো ক্রস গুণনের যে সূত্র ছিল, এ ক্রস বি সমান কি ছিল, এ বি সাইন থিটা। তাহলে এসি এ বি এবং এদের মাঝখানের যে সাইন আছে, এই অংশটাকে আমরা কি বলতে পারি, হাফ ইন্টু এসি ক্রস এ বি ভেক্টর এর মান। মনোযোগ দিয়ে খেয়াল করেন, এসি এবং এ বি সঙ্গে সাইনে, তাহলে এই অংশটা কি ক্রস গুণফলের মান, কারণ এখানে তো কোনো দিক নাই। তাহলে আমরা অ্যাকচুয়ালি একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু যদি দেওয়া থাকে, তাহলে ওই সন্নিহিত বাহু দুইটার ভেক্টরকে ক্রস গুণফল করে যে মান পাবো, সেই মানকে হাফ দ্বারা গুণ করলে আমরা কি পাবো, ত্রিভুজটার ক্ষেত্রফল পাবো।
সো তাহলে আমরা সোজা সাপটা এখন বলতে পারি, যদি একটি ত্রিভুজের সন্নিহিত দুইটি বাহু এ ভেক্টর ও বি ভেক্টর দ্বারা সূচিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল ডেল্টা ইকুয়ালস টু হাফ এ ক্রস বি এর মান। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এখন দেখেন, যখন আপনি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাবেন, সেখান থেকে সামান্তরিকের ক্ষেত্রফলও বের করতে পারবেন। কিভাবে? খেয়াল করেন, একটা সামান্তরিক আসলে দুইটা ত্রিভুজের কম্বিনেশন। ধরেন আমার এখানে এ বি সি ডি, এটা একটা সামান্তরিক। তাহলে এ বি সি ডি যদি একটা সামান্তরিক হয়, আমরা কিন্তু চোখ বন্ধ করে বলতে পারি মাঝখানে একটা কর্ণ এঁকে, দেখেন একটা কর্ণ আঁকলাম, তাহলে কি এখানে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল একত্রে করে আমি সামান্তরিকের ক্ষেত্রফল পাবো। তার মানে ত্রিভুজের ক্ষেত্রফলটাকে আমরা যদি 2 দ্বারা গুণ করি, তাহলে কিসের ক্ষেত্রফল পাবো? সামান্তরিকের ক্ষেত্রফল পাবো। তাহলে আমার সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু, ধরেন এই বাহুটা একটা ভেক্টর এ দ্বারা সূচিত, এই বাহুটা আরেকটা ভেক্টর বি দ্বারা সূচিত। তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? সরাসরি এ ক্রস বি হবে, হাফটা আর থাকবে না। কেন? কারণ হাফ দিলে আমি ত্রিভুজের ক্ষেত্রফল পাচ্ছি। তাহলে আমি সামান্তরিক ক্ষেত্রফল মানে কি? দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল। সো আমি গুছিয়ে লিখে দিচ্ছি, দেখেন এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল। 2 ইন্টু ত্রিভুজ এবিডি। দেখেন এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজ এবিডি এর ডাবল। তাহলে ত্রিভুজ এবিডি এর গুণফল, সরি ক্ষেত্রফল কি? ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল হাফ ইন্টু এ ক্রস বি এর মান। তাহলে হাফ আর টু কাটাকাটি যায়, এ ক্রস বি এর মান। সো তাহলে দেখেন, একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু যদি জানা থাকে, তাদের ক্রস গুণফলের মান হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে একটি সামান্তরিকের সন্নিহিত দুইটি বাহুর ক্রস গুণফলের মান সামান্তরিকের ক্ষেত্রফল নির্দেশ করে। তাহলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে গেছি। এইবার যদি সামান্তরিকের কর্ণ দেওয়া থাকে, তখন সামান্তরিকের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? ধরেন একটা সামান্তরিকের সন্নিহিত বাহু দেওয়া নাই, কিন্তু কর্ণ দুইটা দেওয়া আছে, তখন ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব সেটা দেখব। ধরেন এটা একটা সামান্তরিক, তার এই যে দুইটা কর্ণ, এই দুইটা কর্ণ ই ভেক্টর এবং কিউ ভেক্টর দ্বারা সূচিত। সো ধরে নেই এ বি সি ডি সামান্তরিকের। মনে করি এ বি সি ডি সামান্তরিকের এসি ও বিডি কর্ণদ্বয়।
যথাক্রমে পি ভেক্টর ও কিউ ভেক্টরকে সূচিত করে। এখন একটা সামান্তরিকের কর্ণ দুইটা ও বিন্দুতে ছেদ করতেছে, তাহলে এইখানে মোট 4টা ত্রিভুজ ক্ষেত্র আছে। তাহলে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল হবে এই যে 4টা ত্রিভুজ ক্ষেত্রের কম্বিনেশন বা সমবায়। আবার রিপিট করতেছি, একটা সামান্তরিকের যে কর্ণ দুইটা আছে, এই কর্ণ দুইটা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করতেছে, এই ছেদ বিন্দুর চারপাশে টোটাল 4টা সমান ক্ষেত্রফলের ত্রিভুজ তৈরি হয়। তাহলে আমরা যে কোনো একটা ত্রিভুজ যদি নেই, ওই ত্রিভুজকে 4 দ্বারা গুণ করলে সামান্তরিকের ক্ষেত্রফল পাবো। তাহলে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল। এখন আমার এখানে একটা ত্রিভুজ নেই, ধরেন ত্রিভুজ ও সিডি, এই ত্রিভুজটা নেই, ত্রিভুজ ও সিডি ত্রিভুজটা নেই। তাহলে এরকম 4টা ত্রিভুজ লাগবে, 4 × ত্রিভুজ ও সিডি। এখন একটা জিনিস চিন্তা করি, ও সিডি ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল কোথা থেকে আসবে? 4 × ½ যে কোনো দুইটা বাহুর ক্রস গুণফলের মান ওসি ভেক্টর ক্রস ওডি ভেক্টর, এই দুইটার ক্রস গুণফলের মান। এখন দেখেন তো, ওসি যে ভেক্টরটা, ওসি ভেক্টরটা কি পি ভেক্টরের অর্ধেক না? কারণ এসি ভেক্টর হচ্ছে পি ভেক্টর, এসি ভেক্টর হচ্ছে পি ভেক্টর। তাহলে ওসি ভেক্টর হচ্ছে পি ভেক্টর বাই 2। একইভাবে বিডি ভেক্টর হচ্ছে কিউ ভেক্টর, তাহলে ওডি ভেক্টর হচ্ছে কিউ ভেক্টর বাই 2। তাহলে আমরা 4 × ½ ওসি ভেক্টর হচ্ছে পি ভেক্টর বাই 2 ক্রস ওডি ভেক্টর হচ্ছে কিউ ভেক্টর বাই 2। সো হাফ পি ক্রস কিউ ভেক্টর। এই হচ্ছে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল। সো তাহলে দেখেন, আমরা কিন্তু মোটামুটি যা যা লাগবে ক্ষেত্রফল নির্ণয়ের বেসিক্স সব ইনশাল্লাহ শিখে ফেললাম। একটা জিনিস আপনাদেরকে আমি এখন রিমাইন্ডার দিব, শিখিয়ে দিব। এইখানে আমরা যে ক্ষেত্রফলটা নির্ণয় করলাম, এই একই জিনিস আপনারা ম্যাথেও পাবেন। সো ম্যাথেও যখন ভেক্টর করবেন, ম্যাথের ভেক্টরেও দেখবেন ক্ষেত্রফল নির্ণয় আছে। সো এক জায়গায় আপনার বুঝে গেলেই কিন্তু হয়ে যাচ্ছে, আরেক জায়গায় যে আর ঝামেলা হবে না। এখন আমি আলোচনার শুরুতে বলছিলাম যে যে কোনো ক্ষেত্রফলের একটা দিক আছে, ডিরেকশন আছে। ক্ষেত্রফলের দিক হচ্ছে তলের উপর লম্ব বরাবর। তাহলে ক্ষেত্রফলের দিক তলের উপর লম্ব বরাবর। এবং এইটা যে আসলে সত্যি সেটা এখন আমরা বুঝতেছি, কারণ ক্রস গুণফল থেকে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারতেছি। এখন ক্রস গুণফলের ডিরেকশন বা দিক কোন দিকে হয়? সবসময় তলের উপর লম্ব বরাবর হয়। সুতরাং একটা জিনিস খেয়াল করেন, ধরেন আমি এখানে 3 ডাইমেনশনালি যদি চিন্তা করি, এটা একটা 3 ডাইমেনশনাল অ্যাক্সিস সিস্টেম। এখানে ধরেন কোনো একটা তল তৈরি করি, এটা ধরেন কোনো একটা তল, এই যে তল। তাহলে এই তলটার যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল পাবো যে কোনো দুইটা ভেক্টর, সন্নিহিত দুইটা বাহুর ক্রস গুণফলের কি দ্বারা? মান দ্বারা। এবং তাহলে সেটা ডাইরেকশন কোন দিকে হবে? তলের উপরে লম্ব বরাবর। মানে যদি এক্স ওয়াই প্লেন বা এক্স ওয়াই তলে একটা ক্ষেত্র থাকে, তাহলে তার যে ডিরেকশন দিক হবে, ওই তলের দিক হবে তলের উপর লম্ব বরাবর, হয় উপরের দিকে না হলে নিচের দিকে, ডিপেন্ড করবে আপনি কার সঙ্গে কার ক্রস গুণফল করতেছেন। সো আবারও বলতেছি, যে কোনো তল, ধরেন আমার হাত যদি একটা তল হয়, এই হাত যদি একটা তল হয়, এই তলের যে ক্ষেত্রফলটা আছে, এই ক্ষেত্রফলের ডাইরেকশন, হাত এই তলটার উপরে লম্ব এই দিকেও হইতে পারে, এইদিকেও হইতে পারে, দুইটার যে কোনোটাই হইতে পারে। এবং এই জিনিসটাই কিন্তু আমি গত ক্লাসের শেষে আপনাদেরকে একটা জায়গায় ব্যাখ্যা করছিলাম, যে তলের উপর লম্ব বরাবর একক ভেক্টর, সেখানে কিন্তু আমি প্লাস মাইনাস রেখে দিছিলাম। কেন? কারণ যে কোনো তলের উপর লম্ব উপরের দিকে যেমন টানা যায়, নিচের দিকেও টানা যায়।
সুতরাং আমরা এখন থেকে মাথায় রাখবো যে ক্ষেত্রফল একটা ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর রাশি, এবং ক্ষেত্রফলের দিক হচ্ছে তলের উপর কি বরাবর? লম্ব বরাবর। এখন আমরা এইখানে ক্ষেত্রফলটা বের করার থিওরি গুলা শিখলাম। একটা ম্যাথমেটিক্যাল প্র্যাকটিস করে ফেলি যে কি ধরনের ম্যাথ অ্যাকচুয়ালি ক্ষেত্রফল নির্ণয় থেকে দিতে পারে। আমি এখন যে কোশ্চেনটা করতেছি এটার কাছাকাছি একটা প্রশ্ন বুয়েট ভর্তি পরীক্ষায় ছিল, খুব সম্ভবত 2019 বা 2018 সালের প্রশ্নে। সো আমি ওই প্রশ্নটার কাছাকাছি একটা প্রশ্ন করব। আপনারা যারা নবম দশম শ্রেণীতে উচ্চতর গণিত একদম সুন্দর মতো গুছায় পড়ছিলেন, তারা কিন্তু উচ্চতর গণিতে কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করতে শিখছেন। যে আপনাদেরকে যদি একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, আপনারা কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করতে পারেন। একটা চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে আপনারা ক্ষেত্রফল নির্ণয় করতে পারেন। সো ওইটা ছিল দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। দেখেন, আপনারা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এরকম ক্ষেত্রফল নির্ণয় করছেন। আমি জাস্ট দেখাচ্ছি। x1 y1 জানা, x2 y2 জানা, x3 y3 জানা। তাহলে ক্ষেত্রফল ডেল্টা কিভাবে নির্ণয় করছেন? হাফ x1 y1, x2 y2, x3 y3, আবার x1 y1 রিপিট করছেন। তারপরে সে x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1। সো গেছেন এইভাবে যে x1 y2, x2 y3, x3 y1 করছেন, তারপর মাইনাস করছেন x2 y1, y2 x3, y3 x1। আমি জাস্ট একটু রিমাইন্ডার দিচ্ছি, মাইনাস x2 y1 মাইনাস x3 y2 মাইনাস x1 y3। এইভাবে আপনাদের ক্ষেত্রফল নির্ণয় করে আসার কথা উচ্চতর গণিতে। এটা ছিল কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক জানা থাকলে ক্ষেত্রফল নির্ণয় করা এর সূত্র। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এইখানে বিন্দুগুলার স্থানাঙ্ক কি? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা না এটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা? এটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। কিন্তু যদি এখন আমাদেরকে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, তখন আমরা কি করব? সো এইটা ছিল দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ক্ষেত্রফল নির্ণয়, সেটা কিন্তু নরমালি করা গেছে। এখন দেখে আমাদের যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, তখন আমরা কি করব? সো এ, বি ও সি বিন্দুর অবস্থান যথাক্রমে 0 মাইনাস 1 1, 2 মাইনাস 1 0 ও মাইনাস 1 0 2 দ্বারা সূচিত হলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখেন, এ বি সি 3টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং এটা কিন্তু ত্রিমাত্রিক স্থানাঙ্ক দেওয়া আছে, দ্বিমাত্রিক না। সুতরাং এখন আমরা এই যে 9 10 এর সূত্র কাজে লাগাইতে পারবো না। আমাদেরকে তাহলে এখন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা থাকলে যেটা করতে হবে, ভেক্টর আকারে প্রকাশ করতে হবে। সো কোন বিন্দুর অবস্থান দেওয়া থাকা মানে অ্যাকচুয়ালি কি, ওই বিন্দুর অবস্থান ভেক্টর বের করা সম্ভব। দেখেন 3টা বিন্দুর অবস্থান দেওয়া আছে, আমি একটু বিন্দু 3টা আঁকি। সো ধরে নেই এটাই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এটা ধরে নিয়ে আমি 3টা বিন্দুর অবস্থান আঁকবো। এ ধরি, এ এই অবস্থানে আছে, বি এই অবস্থানে আছে, আর সি এই অবস্থানে আছে। জাস্ট ধরে নিলাম। তাহলে 3টা বিন্দুর অবস্থান যখন আমরা জানি, তখন অ্যাকচুয়ালি এদের অবস্থান ভেক্টর গুলাও জানি। সো ও এ ভেক্টর জানি আমরা, ও বি ভেক্টর জানি আমরা, ও সি ভেক্টর জানি। সো খেয়াল করেন তাহলে ও এ ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে মাইনাস জে প্লাস কে। খেয়াল করেন এ বিন্দুর স্থানাঙ্ক 0 মাইনাস 1 1, তাহলে অবস্থান ভেক্টর 0 ইন্টু আই, আই নাই, মাইনাস 1 ইন্টু জে, মাইনাস জে,
প্লাস কে, এই যে মাইনাস জে প্লাস কে, এটা হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর ওয়ে। সো এটা ও হচ্ছে অরিজিন। এরপর বি বিন্দুর অবস্থান ভেক্টর ও বি ভেক্টর। সো এই যে বি বিন্দুর যে অবস্থান ভেক্টর ও বি ভেক্টরটা, সেটা কোথা থেকে পাবো? এখান থেকে পাবো 2i মাইনাস জে প্লাস 0, 2i মাইনাস জে, কে নাই। সো কে নাই থাকলে আমার এখানে কি হয়ে যাবে? প্লাস 0। আর সি বিন্দুর অবস্থান ভেক্টর -1 0 2, তাহলে ওসি ভেক্টর -i প্লাস 2k। এখন আমি তিনটা বিন্দুর অবস্থান ভেক্টর পাইছি, বাট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে যে কোনো দুইটা সন্নিহিত বাহুর ভেক্টরের ক্রস গুণফল লাগবে। তাহলে আমার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য ধরেন এ বি ভেক্টরটা নিব আর এসি ভেক্টরটা নিব। তাহলে এখন আমার বের করতে হবে কি? এ বি ভেক্টর আর এসি ভেক্টর বের করতে হবে। আপনি চাইলে সি এ ভেক্টর সিবি ভেক্টর করতে পারেন, আপনি চাইলে বি এ ভেক্টর বিসি ভেক্টর করতে পারেন, এসব নিয়ে টেনশন করেন না। যে কোনো দুইটা ভেক্টর নিতে হবে আপনার একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। যে কোনো দুইটা বাহুকে ভেক্টর আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমি এখানে এ বিন্দু থেকে শুরু করলাম, এ বি ভেক্টর আর এসি ভেক্টর নিব। তাহলে এ বি ভেক্টরটা কিভাবে আসবে? এ বি ভেক্টর ইকুয়ালস টু ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। অবস্থান ভেক্টর থেকে ভেক্টর নির্ণয় করা শিখছি আমরা। তাহলে এই যে দেখেন এ বি ভেক্টর সমান ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। তাহলে ও বি ভেক্টর থেকে ও এ ভেক্টর যদি বাদ দেই, 2i মাইনাস জে প্লাস জে মাইনাস কে, তাহলে 2i মাইনাস কে। আর এসি ভেক্টর এটা হচ্ছে ওসি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। সো ওসি থেকে ও এ ভেক্টর বিয়োগ করলে -3i -7 সে প্লাস জে প্লাস 2k হবে। সো আমরা কিন্তু তাহলে একটা ত্রিভুজের দুইটা বাহুর নির্দেশকারী ভেক্টর পেয়ে গেছি, এবি ভেক্টর পাইছি, এসি ভেক্টর পাইছি। এখন ক্ষেত্রফল ডেল্টা ইকুয়ালস টু হাফ এবি ভেক্টর ক্রস এসি ভেক্টরের মান। এখন তাহলে আমরা আগে এবি ভেক্টর ক্রস এসি ভেক্টর কত নির্ণয় করে নিই। আই জে কে। সো এবি ভেক্টর ছিল 2i মাইনাস কে, এবি ভেক্টর ছিল 2i মাইনাস কে, তাহলে 2i মাইনাস কে, জে নাই, জে 0। আর এসি ভেক্টরটা হচ্ছে -3i প্লাস জে প্লাস 2k, -3i প্লাস জে প্লাস 2k। সো এ বি ক্রস এসি ভেক্টর। তাহলে এখন মান নির্ণয় করি। i 0 প্লাস 1 মাইনাস জে, খেয়াল করেন আমি কিন্তু এই নির্ণায়ক শিখাইছি। আই নিলে যে আই বরাবর সারি কলাম বাদ দিলাম, 0 × 2 0 হয়ে যাচ্ছে, -7 প্লাস হয়ে +1 দিচ্ছে। জে এর চিহ্ন কি? মাইনাস, জে বরাবর সারি কলাম বাদ দেন, 2 × 2 = 4 -3, সো 4 -3 প্লাস কে। সো এখানে প্লাস কে যদি করি 2 আর হচ্ছে 0, 2 - 0, তাহলে আই মাইনাস জে প্লাস 2k। এটা হচ্ছে এ বি ক্রস এসি ক্রস গুণফল থেকে আমরা অ্যাকচুয়ালি এটা পেলাম। তাহলে ক্ষেত্রফল ডেল্টা এই এ বি ক্রস এসি এর যে মানটা সেটা নির্ণয় করে নেই, √1² প্লাস 1² প্লাস 2², 2 আর 4 এ 6, √6। সো ডেল্টা ইকুয়ালস টু হাফ ইন্টু √6 বর্গ একক। তাহলে এই যে দেখেন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়ও যদি আমাদের কোনো একটা ত্রিভুজ থাকে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল এইভাবে নির্ণয় করা সম্ভব। সো আমাদের কিন্তু তাহলে ক্রস গুণফলের একটা বিশাল ব্যাপার দেখে ফেললাম ক্ষেত্রফল নির্ণয় করা দিয়ে। এইবার ক্ষেত্রফলের পরে ক্ষেত্রফল যেহেতু নির্ণয় করতে পারছি, তাহলে আমরা এখন আরেকটা জিনিস শিখব, ডট এবং ক্রস গুণফলের একটা সম্মিলিত প্রয়োগ বা ব্যবহার শিখব। সো আমি
ডট গুণফল ক্রস গুণফল এই দুইটা একসাথে নিয়ে এসে সম্মিলিত যে ব্যবহারটা সম্ভব সেটা আপনাদেরকে এখন শিখাবো। একেবারে বেসিক একটা কনসেপ্ট দিয়ে শিখাবো। দেখেন, ত্রিমাত্রিক একটা স্থানাঙ্ক ব্যবস্থা নেই, ধরেন এটা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আমি এখানে একটা ঘনক আঁকবো, একটা ঘনবস্তু আঁকবো এবং ঘনবস্তুর আয়তন নির্ণয় করতে শিখাবো আপনাদেরকে। দেখেন তো, এখানে ঘনবস্তুটা এক্স ওয়াই জেড তিনটা অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। তাহলে ধরেন এই ঘনবস্তুর দৈর্ঘ্য হচ্ছে 5 একক, 5 একক দৈর্ঘ্য। এক্স অক্ষ বরাবর 5 একক দৈর্ঘ্য নেই, এক্স অক্ষ বরাবর 5 একক দৈর্ঘ্য নেই, এটা হচ্ছে ধরেন 5 একক দৈর্ঘ্য। এটার মান হচ্ছে 5 একক। প্রস্থ নেই 3 একক, প্রস্থ হচ্ছে 3 একক, ওয়াই অক্ষ বরাবর প্রস্থ নিলাম 3 একক, এখানে 3 একক প্রস্থ। আর ধরেন উচ্চতা নিলাম এখানে 4 একক, জেড অক্ষ বরাবর উচ্চতা নিলাম 4 একক। তাহলে 5 4 3 দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এটা একটা ঘনবস্তু। চলেন ঘনবস্তুটাকে কমপ্লিট করি আমরা, চিত্র আঁকলে দেখতে সুবিধা হয়। সেই ধরেন কমপ্লিট করতেছি, এদিকে 4 একক, এখানেও 4 একক উঠবে। এটা বাঁকা হয়ে গেছে, এখন ঠিক আছে। আর এখানেও 4 একক উঠবে। এই যে দেখেন একটা ঘনবস্তু, খেয়াল করেন আমরা একটা সুন্দর ঘনবস্তু এঁকে ফেলছি। সো এই ঘনবস্তুর আয়তন কত? এখন আমি একেবারে প্র্যাকটিক্যালি দেখাবো এই ঘনবস্তুর আয়তনটা কত আসে এবং কিভাবে সেটা ভেক্টর দিয়ে বের করা যায়। আগে একটু বেস বা ভূমির কথা যদি চিন্তা করি, এখানে 5 আর 3, দেখেন তো তার দৈর্ঘ্যটা প্রকাশিত হচ্ছে 5i ভেক্টর দ্বারা, তাহলে 5i ভেক্টর তার দৈর্ঘ্যকে প্রকাশ করে। প্রস্থ প্রকাশ করে কে? 3j। আর উচ্চতা প্রকাশ করে 4k। সো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রকাশ হয়ে গেছে। এবার আমার প্রথমে দরকার হচ্ছে বেস, যে তলাটা আছে এই তলার ক্ষেত্রফল দরকার। তলার ক্ষেত্রফল কিভাবে পাবো? খেয়াল করেন, এটা কি একটা তলাটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রটা কি সামন্তরিকের সূত্রের মতো করেই আসবে। দুইটা সন্নিহিত বাহুর ক্রস গুণফলের কি নিব? মান নিব। তাহলে 5 আর 3, 5 আর 3, 5/3j। খেয়াল করবেন, 5/3j। এটাকে যদি ও বলি, এটা যদি এ বলি, এটাকে যদি বি বলি, এটাকে যদি সি বলি, এই যে ও এ সি বি নিচের এই তল, এই নিচের তলটা বা বেসটা, এই বাক্সটার একদম নিচের তলাটার ক্ষেত্রফল 5/3j। সো 15k। তাহলে দেখেন ক্ষেত্রফল কত? 15k। এবার এই ক্ষেত্রফলটার সঙ্গে আয়তন আনতে গেলে কি করতে হবে? উপরের দিকে একটা লম্ব টেনে এই উচ্চতাটুকু নিতে হবে না? এখন দেখেন উচ্চতাটুকু কিভাবে আমরা নিব। 5/3j যেটা করছিলাম, এটার সঙ্গে ডট করে দেই 4k কে, তাহলে 4k ডট 4k, সরি 15k ডট 4k, কে ডট কে 1 দেয়, 4×15=60 দিচ্ছে। খেয়াল করেন ক্ষেত্রফল পেয়ে গেছি, সরি আয়তন পেয়ে গেছি। এবং আয়তনটা কি? একটা স্কেলার রাশি, আয়তনের কোনো দিক নাই, ক্ষেত্রফলের দিক আছে, আয়তনের দিক নাই। সো যে কোনো দুইটা ভেক্টরের সঙ্গে, যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণফলের সঙ্গে তৃতীয় ভেক্টরের ডট গুণফল করলে আমরা ঘনবস্তুর কি পাবো? আয়তন পাবো। সো দেখেন আমি এখানে একদম প্র্যাকটিক্যালি ডেমনস্ট্রেশন দেখালাম যে এই ঘনবস্তুর আয়তন কিভাবে পাচ্ছি। যে দুইটা
বাহুর ক্রস গুণফল থেকে আমরা তলের ক্ষেত্রফল পেলাম, ওই তলের ক্ষেত্রফলটার সঙ্গে তৃতীয় বাহুর ডট গুণফল থেকে আমরা আয়তনটা পাবো। সুতরাং যদি একটা ঘন বস্তুর তিনটা বাহু এ বি সি আর এ বি এবং সি তিনটা ভেক্টর দ্বারা প্রকাশিত হয়, সো চলেন সূত্র আকারে লিখি। কোন ঘন বস্তুর তিনটি বাহু এ বি ও সি ভেক্টর দ্বারা প্রকাশিত হলে আয়তন এ ক্রস বি ডট সি বা এ ক্রস সি ডট বি বা বি ক্রস সি ডট এ দ্বারা প্রকাশিত হয়। আরেকবার দেখেন, একটা আয়তাকার ঘনবস্তু যদি থাকে, আমি আরেকবার চিত্রটা আঁকতেছি, এদিকে খেয়াল করেন। ধরেন একটা এখানে ভেক্টর আছে, এখানে একটা বাহু এ ভেক্টর দ্বারা প্রকাশিত, একটা বাহু বি ভেক্টর দ্বারা প্রকাশিত, আর একটা বাহু সি ভেক্টর দ্বারা প্রকাশিত, এ বি সি তিনটা ভেক্টর। তাহলে এই যে আয়তাকার যে বস্তুটা আছে, আগামী বেসটা আঁকি, এই যে দেখেন, এদিকে তাকান, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে এ ক্রস বি করলে আমি কি পাবো? ক্ষেত্রফল পাবো। এ ক্রস বি আমাকে কি দিবে? তলের ক্ষেত্রফল দিবে। তার সঙ্গে তৃতীয় যে ভেক্টরটা আছে এটাকে যদি ডট গুণফল করে দেই, তার সঙ্গে তৃতীয় ভেক্টরটা ডট গুণফল করলে আমরা কি পাবো? আয়তন পাবো। এই যে এ ক্রস বি, এইটার সঙ্গে কার ডট গুণফল করব? সি এর, সি ভেক্টরের। সো এ ক্রস বি ডট সি করলে আমি আয়তন পাবো, এবং আয়তনটা স্কেলার কোয়ান্টিটি। এবার যদি অন্যভাবে চিন্তা করেন, আমি যদি বি ক্রস সি করি, ঠিক আছে, বি ক্রস সি এটা আমাকে কি দিচ্ছে? এটা আমাকে তলের ক্ষেত্রফল দিচ্ছে। তার সঙ্গে আমি যদি এই এ কে ডট গুণফল করি, তার মানে বি ক্রস সি ডট এ যদি করি, তাহলে আমরা কি পাবো? আয়তন পাবো। অথবা যদি এ আর সি এর তলটা চিন্তা করি, এ ক্রস সি, ওকে, এ ক্রস সি, তার সঙ্গে ডট করব কাকে? বিকে, তাহলে কি পাবো? আয়তন পাবো। এখন প্রশ্ন হচ্ছে ডট গুণফল কেন? সো কেন আমরা এখানে ডট গুণফল করতেছি সেটার ব্যাখ্যাটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই যে তলাটা আছে, এই তলার ক্ষেত্রফলটা পাচ্ছি কি? ক্রস গুণফল থেকে না? এই তলের ক্ষেত্রফল পাচ্ছি কোথা থেকে? ক্রস গুণফল থেকে। সো এই ক্রস গুণফলটার ডিরেকশন কোন দিকে? উপরের দিকে। এবার খেয়াল করেন, লম্বটা, এই তলের উপরে লম্ব কত একক? 4 একক। এই 3 5 15 সঙ্গে 4 গুণন করলে আমি কি পাবো? 60 পাবো। সো যদি আমি এইখানে ক্রস গুণফল করার পরে থার্ড যে ভেক্টরটা আছে, মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমার আয়তন হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। তাহলে স্কেলার কোয়ান্টিটিতে যদি আসতে হয় সেক্ষেত্রে অবশ্যই আমার কি করতে হবে? ডট গুণফল করতে হবে। ক্ষেত্রফল হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, ক্ষেত্রফল ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এই ক্রস গুণফল করে আমি ক্ষেত্রফল বের করলাম। তারপরে ক্ষেত্রফলের সঙ্গে তৃতীয় ভেক্টরের ডট গুণফল করে আমরা অ্যাকচুয়ালি আয়তন স্কেলার রাশি হিসেবে পেয়ে যাচ্ছি। এই হচ্ছে আয়তন বের করার পুরা হিসাব নিকাশ। ওকে, সো এখন তাহলে আপনারা ক্রস গুণফল দিয়ে শুধু ক্ষেত্রফলই বের করতে পারতেছেন না, ক্রস এবং ডট দুইটার অ্যাকচুয়ালি কম্বিনেশন থেকে আপনারা কি বের করতে পারবেন? ক্ষেত্রফলের জায়গায় আয়তনও বের করতে পারবেন। এখন এইখানে একটা ইস্যু আছে, ইস্যুটা আমি বুঝিয়ে বলতেছি। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু যেটা, যেটা থেকে আপনাদের প্রশ্ন থাকে, কলেজ পরীক্ষায় প্রশ্ন থাকবে, বোর্ড পরীক্ষাতেও প্রশ্ন থাকবে। তিনটা ভেক্টর সমতলীয় হবার শর্ত কি?
সো তিনটি ভেক্টর সমতলীয় হবার শর্ত। তিনটা ভেক্টর সমতলীয় মানে একই সমতলে থাকবে। যদি একই সমতলে থাকে আয়তন থাকবে? তিনটা ভেক্টর যদি একই সমতলে থাকে তাদের তো কোনো আয়তন থাকা সম্ভব না। কারণ আয়তন থাকতে হলে দুইটা ভেক্টর একটা সমতলে থাকবে, তৃতীয় ভেক্টর ওইটার থেকে অন্য কোনো উচ্চতায় অন্য কোনো তলে থাকবে। তাহলে তিনটি ভেক্টর সমতলীয় হলে ভেক্টর তিনটার যে আয়তন, ভেক্টর তিনটা দ্বারা গঠিত ঘনবস্তুর আয়তনটা শূন্য হয়ে যাবে। তাহলে তিনটি ভেক্টর সমতলীয় হলে ভেক্টর তিনটি দ্বারা গঠিত ঘনবস্তুর আয়তন শূন্য হবে। মানে জিনিসটা এইভাবে দেখেন, দুইটা ভেক্টর এখানে আছে, তারা একটা সমতল তৈরি করছে। তৃতীয় ভেক্টর যদি এই সমতলেই থাকে, তৃতীয় ভেক্টরটা এই সমতলেই কোথাও রইলো, তাহলে কি আপনি আর আয়তন পাবেন? ক্ষেত্রফল পাবেন, আয়তন কিন্তু আর পাবেন না। তার মানে তিনটা ভেক্টর যদি একই সমতলে থাকে বা সমতলীয় হয়, তাহলে ভেক্টর তিনটা দ্বারা গঠিত যে ঘনবস্তু, সেই ঘনবস্তুর আয়তনটা ডিরেক্টলি আমরা কি বলতে পারবো? শূন্য বলতে পারবো। কাজ শেষ। তাহলে এখন দেখেন, এ ভেক্টর, বি ভেক্টর ও সি ভেক্টর, এই তিনটি ভেক্টর সমতলীয় হলে এ ক্রস বি ডট সি equals to a cross c dot b equals to b cross c dot a, এই সবগুলাই ইকুয়ালস টু জিরো হবে। সো আমরা তাহলে জাস্ট আয়তন থেকে অ্যাকচুয়ালি বুঝতে পারি যে যে আমাদের আয়তনটা যখন শূন্য হয়ে যাবে তখন অ্যাকচুয়ালি ভেক্টর তিনটা কি একই সমতলে থাকবে বা সমতলীয় হবে। ওকে, সো এই হচ্ছে আমাদের, তাহলে দেখেন ক্রস গুণফলের একেবারে ডিটেইলস ব্যবহার, যে ক্রস গুণফলটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। এবং মাথায় রাখেন, ক্ষেত্রফল নির্ণয় এবং সমতলীয় হবার শর্ত থেকে অনেক ম্যাথ আসে। চলেন আমরা একটু একটা ম্যাথ করি, কোশ্চেন। পি একটা ভেক্টর 2i প্লাস জে মাইনাস কে, কিউ একটা ভেক্টর i মাইনাস জে প্লাস 2k, আর একটা ভেক্টর mi মাইনাস জে প্লাস কে হলে m এর মান কত হলে ভেক্টর তিনটি সমতলীয় হবে? সো খেয়াল করেন, আমার এখানে তিনটা ভেক্টর সমতলীয় হইতে হবে। পি ভেক্টর 2i প্লাস জে মাইনাস কে, কিউ ভেক্টর i মাইনাস জে প্লাস 2k, আর আর ভেক্টরটা হচ্ছে mi মাইনাস জে প্লাস কে। এম এর মান কত হলে ভেক্টর তিনটা সমতলীয় হবে? এখন সমতলীয় হওয়ার জন্য শর্তটা একটু আগেই বলে দিছি, যে আমাদের পি ক্রস কিউ ডট আর ইকুয়ালস টু জিরো হইতে হবে।
তাহলে পি ক্রস কিউ আগে নির্ণয় করি। আই জে কে টু ওয়ান মাইনাস ওয়ান ওয়ান টু আই টু মাইনাস ওয়ান মাইনাস জে ফোর প্লাস ওয়ান প্লাস কে মাইনাস টু মাইনাস ওয়ান। তাহলে আই মাইনাস ফাইভ জে মাইনাস থ্রি কে। এটা হচ্ছে পি ক্রস কিউ ভেক্টর। এইটার সঙ্গে আর ভেক্টরের ডট গুণফল করলে কত আসতে হবে? জিরো আসতে হবে। এখন পি ক্রস কিউ ডট আর সমান জিরো। তাহলে পি ক্রস কিউ কত পাচ্ছি? আই মাইনাস ফাইভ জে মাইনাস থ্রি কে, আই মাইনাস ফাইভ জে মাইনাস থ্রি কে। এটার সঙ্গে ডট করব কাকে? এম আই মাইনাস জে প্লাস কে কে, এম আই মাইনাস জে প্লাস কে জিরো হবে। তাহলে আমরা এখান থেকে পাবো এম প্লাস ফাইভ মাইনাস থ্রি কস টু জিরো। সো এম এর ভ্যালু মাইনাস টু। সো এম এর ভ্যালুটা যদি মাইনাস টু হয় সেক্ষেত্রে ভেক্টর তিনটা সমতলীয় হবে, একই সমতলে থাকবে, বা এদের দ্বারা আমরা কোনো কি পাবো না? আয়তন পাবো না। সো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ক্রস গুণফলের বিস্তারিত ব্যবহার। এইখান থেকে আরো একটা চমৎকার প্রশ্ন আসে, এই প্রশ্নটা আমি আপনাদেরকে করিয়ে দিই। এটা আসে অ্যাকচুয়ালি এমসিকিউ বা অনুধাবনমূলক প্রশ্ন আকারে। সো ডট গুণন ক্রস গুণন দুইটা মিলিয়ে এই প্রশ্নটা করা হয় যে যদি এ ডট বি ইকুয়ালস টু এ ক্রস বি এর মান সমান হয়, তাহলে এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ কত? এটা সাধারণত এমসিকিউতে আপনারা বেশি দেখবেন। এ ডট বি সমান যদি এ ক্রস বি এর মানের সমান হয় তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণের মান কত? সো জিনিসটা খুব সহজ। এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা, এ ক্রস বি এর মান মানে এ বি সাইন থিটা। তাহলে এখান থেকে পাবো ট্যান থিটা সমান 1, সো থিটার মান হবে 45 ডিগ্রি। সো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের মান যদি 45 ডিগ্রি হয় তাহলে তাদের ডট গুণফলের যে রেজাল্টটা এবং ক্রস গুণফলের যে মানটা এই দুইটা সমান আসবে। সো তাহলে কিন্তু আমাদের দেখেন ভেক্টরের অ্যাকচুয়ালি ভেক্টর চ্যাপ্টারের ক্রস গুণফল পর্যন্ত সবকিছু আমাদের পড়া শেষ হয়ে গেল। আমরা এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টর ব্যবকলন বা ডিফারেন্সিয়েশন। সো পরের দুইটা লেকচার অ্যাকচুয়ালি মোটামুটি ম্যাথ এর লেকচারের মতোই হয়ে যাবে। আমি এখানে আপনাদেরকে ফিজিক্সে ডিফারেন্সিয়েশনের যে বেসিকটা লাগবে সেই বেসিকটা শিখাবো আগামী ক্লাসে ইনশাল্লাহ। সো আগামী ক্লাসের পুরো ক্লাসটাই হবে মোটামুটি ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণের বেসিক। তারপর গোটা প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষে পদার্থবিজ্ঞানে যে ব্যবকলন বা ডিফারেন্সিয়েশনটুকু লাগবে তার পুরোটাই আমি পড়াই দিব নেক্সট দুইটা লেকচারে, যাতে করে আপনাদেরকে আর মানে হচ্ছে এই ডিফারেন্সিয়েশন নিয়ে কোনো ঝামেলা পোহাইতে না হয়। ম্যাথের ডিফারেন্সিয়েশন আলাদাভাবে ম্যাথে করবেন, কিন্তু ফিজিক্সে যে অংশটুকু লাগবে সেটা ইনশাল্লাহ আমি ক্লাসেই কমপ্লিট করে দিব। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই শেষ।